ওদিকে মুখ ফেরাতেই চমকে চেয়ে দেখলেন তার ঘরের সামনে তেমনিভাবে সেই মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক রেখার মতোই দেখতে, যেমন একটু আগে দেখেছেন। যত বড় সাহসী হন, এইবার অনিলা অনুভব করলেন যে তার পা কাঁপছে, সর্বাঙ্গ উঠেছে ঘেমে। তবু ও ঘরে তার যথা সর্বস্ব, 2 মেয়ে ও ছেলে ঘুমোচ্ছে। মরিয়া হয়ে তিনি এগোলেন, মুখে অস্ফুট স্বরে রাম নাম জপ করতে লাগলেন। রাম 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 রাম। মেয়েটিও এক পা করে পিছিয়ে এক সময় মিলিয়ে গেল। নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা অতৃপ্ত। গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু, সৌম্যদীপ বনু, জিৎ ঘোষ, কৌশিক জানা এবং পূজা রায়চৌধুরী। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। তাহলে শুরু করছি আজকের গল্প অতৃপ্ত। অতি কষ্টে বাসা ঠিক হলো। এই বাজার, যেখানে রাশি রাশি অ্যাডভান্স এবং সেলামি দিয়েও লোকে বাড়ি পায় না, সেখানে এত সহজে যে ঠিক হবে তা অনিলা ভাবেনি। বিশেষত মফস্বল থেকে চিঠি দিয়ে। তা সুরেশ খুব কাজের ছেলে, এটা মানতেই হবে। ওপর নিচে 7খানা ঘর, এই বাজারে ভাড়া মোটে 80টি টাকা। অবশ্য এত ঘরের প্রয়োজন নেই অনিলার, এত ভাড়া দেওয়াও খুব কষ্টকর। কিন্তু সুরেশ তাকে চিঠিতেই বুঝিয়ে দিল যে এখন বিয়ের সময় এত বড় বাড়ি ওদের দরকার, নইলে আবার কোথায় স্কুল বাড়ি, কোথায় কি এসব করতেই ছুটতে হতো। তাও এখন গরমের ছুটির সময় নয়। 2-3 দিন ছুটি দেখে তার মধ্যে বিয়ের দিন ফেলা ভীষণ অসুবিধা। তার চেয়ে বিয়ে চুকে গেলে তিনি যদি নিচের তলাটা ভাড়া দিতে চান তো ভাড়াটের অভাব হবে না। চাই কি ভাড়াও তার অনেকখানি লাঘব হবে। চাই কি তেমন তধির করলে বিনা ভাড়াতেই থাকতে পারবেন তিনি। যুক্তিটা মনে লাগলো অনিলার। তাছাড়া অত বাঁচতে গেলে এখন তার চলবে না। সামনে মেয়ের বিয়ে। পাকিস্তান থেকে এসে তিনি ভাগলপুরে ভগ্নিপতির যে বাসায় উঠেছেন তা তাদের পক্ষেই পর্যাপ্ত নয়। অনিলা ও তার 3 মেয়ে এসে পড়ায় ভীষণ কষ্ট হচ্ছে। মুখে অবশ্যই দিদি কিছুই বলেননি, কিন্তু কষ্ট তো অনিলা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তাছাড়া এখান থেকে বিয়ে দেওয়া একেবারেই অসম্ভব। পাত্রপক্ষও সে কথা বলে দিয়েছে। তারা বলেছে এখানে আসতে গেলে 25টি লোকের আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে 2nd ক্লাসের, আর সেই যখন কলকাতায় আসতেই হবে। অবশ্য পাড়াটা ভালো নয় নাকি। জামাইবাবু বললেন, বাবা সুরেশ, আর বাড়ি পেলে না, একেবারে সোনাগাছির ধারে। পরে আবার উনি বললেন,
অবশ্য করবেই বা কি, কলকাতায় বাড়ি পাওয়া আজকাল যা হাঙ্গামা। আর শুনেছি আজকাল ওপাড়া থেকে ওসব উঠিয়ে দিয়েছে, এখন বহু ভদ্রলোকই ওখানে বাস করে। তবে বাড়ি খুব পুরনো হবে তা বলে রাখছি। ওই হলো খাস বনেদি কলকাতা, আদিম কলকাতাও বলতে পারো। 100 বছরের কম বোধহয় কোনো বাড়িই নেই। আচ্ছা যাক, দুগ্গা বলে এই শুভ কাজটা তো সারো, তারপর দেখা যাবে। আর একটা বাড়ি দেখে শুনে নিলেই হবে। অনিলা বিদেশে মানুষ, বিহারে ওর জন্ম, বিয়ে হয়েছিল বর্মায়। সেখান থেকে ওর স্বামী কুষ্টিয়ার কাছে, মানে যেখানে ওদের পৈতৃক বাড়ি ছিল, জমি জমা কিনে বিরাট বাড়ি তৈরি করেন। ইচ্ছা ছিল রিটায়ার করে দেশে এসে বাস করবেন। তাঁর সে স্বাদ মিটল না বটে, কারণ তার আগেই তিনি মারা গিয়েছিলেন। কিন্তু তার ইচ্ছেটা অনিলা ভোলেনি। বর্মার বাড়িঘর বেচে কিনে একাই দেশে এসে উঠেছিলেন। অবশ্য ঠিক সময়েই উঠেছিলেন, আর কিছু দেরি হলে নিরাপদে আসতে পারতেন না। যুদ্ধ বেঁধে গিয়েছিল প্রায় সঙ্গে সঙ্গেই। দেশ থেকেই তিনি তার সপত্নী কন্যার বিয়ে দেন সুরেশের সঙ্গে। সুরেশ আলিপুরের উকিল, বাগবাজার অঞ্চলে বাড়ি। বস্তুত এখন অভিভাবক বলতে সুরেশই ওর ভরসা। ওর নিজেরও 3টি মেয়েই বড়, সর্বশেষ সন্তান ছেলে, সেটি এই সবে বছর 10-এর। দুর্ভাগ্যের সঙ্গে যুঝে যুঝে অনিলা অনেক শক্ত হয়েছিলেন বৈকি। 4টি মেয়ে নিয়ে দেশে এসে উঠে অনেক বিপদেই পড়েছিলেন তিনি। শক্ত না হলে কাটিয়ে উঠতে পারতেন না। বিধবার হাতে কিছু টাকা বা সম্পত্তি আছে জানলে সবাই তা ফাঁকি দিয়ে নেবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আত্মীয়রাই তার মধ্যে প্রধান। যত নিকট আত্মীয় তত বেশি শত্রু হয় তখন। অনিলাকে একা সেই সব প্রতিকূলতার সঙ্গে যুঝতে হয়েছিল। কিন্তু এমনই ভাগ্য, সমস্ত বিরুদ্ধতাকে জয় করে যখন সবে একটু নিশ্চিন্ত হয়েছেন, পাকিস্তান হয়ে গেল ওর দেশ। উনি ব্যাপারটা কি হবে অনুমান করে কত কত বিক্রি করতে শুরু করে দিয়েছিলেন, কিন্তু সব হস্তান্তর করা হয়নি। কোনো মতে গহনাপত্র টাকা কড়ি নিয়ে যে পালিয়ে আসতে পেরেছেন, এই ঢের। জমি জমা, বাড়ি, মায়ের আসবাবপত্র পর্যন্ত সবই ফেলে রেখে আসতে হয়েছে। সুতরাং যা বলছিল, কলকাতা সম্বন্ধে কোনো ধারণাই নেই অনিলার। এই প্রথম তিনি এলেন। তবু যে অবস্থায় এসে দেখলেন বাড়ির, ঠিক এমনটা তিনি আশঙ্কা করেননি। জামাইবাবুর মুখে পাড়ার প্রাচীনত্ব সম্বন্ধে সতর্কবাণী শোনা সত্ত্বেও না। সুরেশও একটু অপ্রতিভ হল। তার খুব বেশি দোষ ছিল না অবশ্য। সে আশা করেছিল ওর শাশুড়ি এবং শালিরা স্টেশন থেকে সোজা তার বাড়িতে গিয়ে উঠবেন। তারপর স্নানাহার সেরে সুস্থ হয়ে বিকেলের দিকে ওদের নতুন বাসার দিকে যাবেন। ততক্ষণে ওদের চাকর মালপত্র নিয়ে সেখানে গিয়ে বাড়িটা ধুয়ে মুছে কত মালপত্র গুছিয়ে রাখতে পারবে, অর্থাৎ বাসাটা চলনসই হয়ে উঠবে। কিন্তু অনিলার মধ্যে সেকালের হাওয়াও কিছুটা ছিল, অর্থাৎ কতকগুলো আভিজাত্যের আইন আছে। তাতে জামাই বাড়ি যাওয়া নিষেধ। তিনি কিছুতেই রাজি হলেন না যেতে। বললেন, ওদের নিয়ে যেতে চাও নিয়ে যাও, কিন্তু আমাকে আর অনুরোধ করো না বাবা। আমি বরং রামটহলকে নিয়ে গিয়ে বাড়িঘর গুছিয়ে ফেলি। ওরা সেই সন্ধ্যের সময় চলে আসবে খন। টিপুর সঙ্গেই আসতে পারবে। টেপু অর্থাৎ ওর স্বামীর প্রথম পক্ষের কন্যা, সুরেশের স্ত্রী। অনিলাই ওকে মানুষ করেছেন, নিজের মেয়ে বলেই মনে করেন। তাই হলো। সুরেশেরও ভাই ছিল স্টেশনে, তার সঙ্গে মেয়েরা চলে গেল। উনি, সুরেশ আর রামটহল মালপত্র নিয়ে এসে উঠলেন উত্তর কলকাতার একদা জমজমাট, এখন মৃতপ্রায় এই বিশেষ অঞ্চলের বাড়িটিতে।
কিন্তু কিন্তু এ কি অবস্থা? গতকাল যে বাড়িটিতে কেউ ঢোকেনি তা বলা শক্ত। উঠোনে বহুদিনের আবর্জনা জমে জমে বৃষ্টির জলে তার উপর বড় বড় আগাছা জন্মে গেছে। ঘরগুলোর দৌড় জানলা খোলা হাহা করছে। ঘরে চুন পড়া দূরে থাক, এর আগের ভাড়াটেরা বহুকাল আগে চলে গেছে, তাদের পরিত্যক্ত সেসব জঞ্জালও সাফ করা হয়নি। কোনো কোনো ঘরের মেঝের উপরেই ঘাস ও অসত্য চারা গজিয়ে উঠেছে। জানালার কপাটে রেলিংয়ে রং করা হয়নি বোধহয় বাড়ি তৈরি হবার পর থেকে একবারও। সেগুলো ভালো করে বন্ধও হয় না। কোনো কোনো জায়গার পাল্লা ঝুলে পড়েছে কবজার বন্ধন শিথিল করে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে থেকে অনিলা বললেন, এ কোথায় আনলে বাবা? এই যে ভূতের বাড়ি। সুরেশ মাথা চুলকে বললে, তাই তো মা, বাড়িওয়ালার সব সারিয়ে সুরিয়ে আমাকে চাবি পৌঁছে দেবার কথা ছিল। কাল সকালেও লোক দিয়ে যখন চাবি পৌঁছে দিল তখন আমি আদালতে বেরোচ্ছি, তারপর আর সময়ও হয়নি। তাছাড়া আমি একবারও ভাবিনি যে এমন করে ঠকাবে আমাকে। লোকটা মাতাল বটে, তবু এগুলো তো বাড়ি ভাড়া দেওয়া সাধারণ নিয়ম। তা বটে বাবা, তোমার আর দোষ কি? কিন্তু এ বাজারে এতকাল এ বাড়ি খালি বা আছে কেন? একে তো এসব পুরনো পাড়ায় কেউ আসতে চায় না, তাই বাড়ির এই দশা। সেই জন্যই বোধহয় ভাড়াটে জোটেনি। বাড়িওয়ালাও তো দেখছেন কেমন মদ খেয়ে পড়ে থাকে। বাড়িঘর সারালে তো লোকে পছন্দ করবে। হ্যাঁ, তা বটে। অনিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজে লেগে গেলেন। রামটহল দেহাত থেকে আমদানি করা বিহারি চাকর, খাটতে পারে, এখনো ফাঁকি দেবার কৌশলটা শেখেনি। কিছুক্ষণের মধ্যেই চলনসই হয়ে উঠল বাড়িঘর। যদিও রামটহল দুটো বিছে এবং একটা সাপ মারল আবর্জনা স্তূপের মধ্যে থেকে, সেজন্যে আতঙ্ক একটা থেকেই গেল সুরেশের। সে লজ্জিতভাবে বারবার অনিলাকে প্রতিশ্রুতি দিল যে কালই অন্তত চুনকাম করার ব্যবস্থাটা সে নিজেই করে দেবে, আর বাড়িওয়ালাটাকেও দেখে নেবে একবার। পাজি নচ্ছার বদমাইশ। বিয়েটা পর্যন্ত নির্বিঘ্নে চুকে গেল। তাড়াহুড়োর মধ্যে কোনো মতে উপরের ঘরগুলোর চুন ফিরিয়ে চলনসই করে নেওয়া হয়েছিল। নিচেটা করবার সময় হয়নি। সুরেশ বলেছিল, বিয়েটা চুকে যাক, একটা ভাড়াটে ঠিক করি, তখন করিয়ে নিলেই হবে। কিন্তু এখানে যে ভাড়াটে হঠাৎ ঠিক হওয়া শক্ত, তা একদিন কলকাতায় এসে অনিলা ভালোই বুঝেছেন। সরু গলি, দিনের আলো গলিতে পাওয়া যায় সারাদিনে 4-5 ঘন্টা মাত্র। পাড়ার বাড়িগুলো কোনোটাই 100 বছরের কম নয়। জামাইবাবু যা বলেছেন এ বাড়িও সেই দলে। মোটা মোটা দেওয়াল ভিজে স্যাঁত স্যাঁত করছে, কেমন একটা চাপা ভ্যাপসা গন্ধ। নিচের ঘরগুলোয় আলো বাতাসও বিরল। এতে কে আসবে মোটা টাকা ভাড়া দিয়ে? ও বন্ধই থাক, আমার এতগুলো ঘরের দরকার কি? ওর পিছনে আর খরচ করতে চাই না। সুরেশ কেবল তাকে আশ্বাস দেয়। আপনি বুঝেন না মা, লোকে মাথা গুঁজে দাঁড়াবার মতো স্থান পাচ্ছে না। এখন কি অত বাজবিচার করার সময়? তা হোক বাবা, আমার আর লাভ করে দরকার নেই। তুমি বরং তাড়াতাড়ি একটা অন্য বাড়ি দেখো। 2খানা ঘর হলেই আমার বেশ চলে যাবে। ভালো বাড়ি পাওয়া কি অতই সোজা মা? হ্যাঁ, দেখি। কিন্তু তারা কোনো পক্ষেই খুব বেশি দেখা যায় না। ওরা একরকম ভালোই আছে, অন্তত পথে তো দাঁড়িয়ে নেই, এই ভেবে সুরেশ গড়িমসি করে। আর অনিলাও খুব বেশি তাড়া দেন না, কারণ ওপরের ঘরগুলোয় আলো বাতাস মন্দ নেই। বাস করাটা একেবারে অসম্ভব নয়। হয়তো হয়তো এমনিই চলতো, যদি না তারাটা অপ্রত্যাশিতভাবে অন্য জায়গা থেকে আসতো। টেপিরা যে কদিন ছিল
বাড়িটা তবু সরগরম ছিল কিছু। ওরাও চলে যেতে নিচের তলাটা একটু গা ছমছমে হয়ে উঠল। কাজেই রামটহল যখন এসে জানালো যে ওর চৌকিটা ধরে রাত্রেকে যেন নাড়া দেয়, অনিলা হেসে উড়িয়ে দিলেন। নিচে একা থাকতে ওর ভয় করে, আসল কথাটা তাই। নানা রকম কল্পনা করে সে। কিন্তু একদিন আর উড়িয়ে দেওয়া চলল না। হঠাৎ নিচে কে হইচই করে চেঁচিয়ে উঠতে অনিলা মধ্যরাত্রে উঠে এসে দেখলেন ভারী তক্তপোষ সূত্র কাত করে রামটহলকে কে ফেলে দিয়েছে। সব নিচে রামটহল, তার উপরে বিছানা, তার উপরে তক্তপোষ। এই সবে রামটহল বেরিয়ে এসেছে সেই স্তূপের মধ্যে থেকে। অনিলা ছোটবেলা থেকে বিদেশে ঘুরেছেন, তার সাহস কম নেই। তারও কেমন একটা খটকা লাগলো। তবু তিনি বোঝাতে চেষ্টা করলেন যে স্বপ্ন সঞ্চরণ বলে একরকম রোগ আছে, তাতে ঘুমের মধ্যেই উঠে রোগী নানা রকম অদ্ভুত অদ্ভুত কাজ করে বেড়ায়। রামটহল তার জবাবে সোজা একটাই কথা বলেছিল, হাজি ও চৌকি আমি আমার পিঠের উপর কি করে ফেলবে বলেন? তাও বটে। রামটহল হাত জোড় করে বলল, माजी माजी हमको छुट्टी दे दीजिए, छुट्टी दे दीजिए। इस घर में থাকলে আমি মরে যাবে, একদম মরে যাবে। বেশ তো তুমি না হয় আজ থেকে দোতলাতেই শো। ভাড়ার যে ঘরে থাকি সে ঘরে তো ঢের জায়গা। রামটহল প্রবল বেগে ঘাড় নাড়ল। এ বাড়ির সংস্পর্শে আর না। নেহাত গুরু বলে প্রাণটা বেঁচে গেছে, আবার সেই বিপদে যায় কেউ। অনিলার অনেক অনুনয়ে বিনয়ে শেষ পর্যন্ত সে এই বন্দোবস্তে রাজি হলো যে সারা দিন সে কাজ করবে, সন্ধ্যার পরও আলো টালো জেলে কিছুক্ষণ নয় থাকবে, কিন্তু রাত্রে এখানে সে থাকবে না কোনো মতেই। বিডন স্ট্রিটে তার এক দেশওয়ালির খাবারের দোকান আছে, সেইখানে রাত্রে শোবে, আবার ভোরে আসবে। অগত্যা রাজি না হয়ে উপায় আর কি। সুরেশকে চিঠি লিখে ব্যাপারটা জানালেন অনিলা। সে এসে দেখা করে বলে গেল, ব্যাটা মেরো ভূত আর কত ভালো হবে, একেবারে খাঁটি দেহাতি ধরে এনেছেন। হ্যাঁ, যা হোক 2-4 দিন একটু চালিয়ে নিন, আমি বাড়িও দেখছি, আর চা করো যদি একটা পাই। এর দিন 3 পরেই রেখা ফিরল শ্বশুর বাড়ি থেকে। তার পরের শনিবার যথারীতি অনিলা নিমন্ত্রণ করে আনলেন জামাইকে। আমোদ আহ্লাদে হাসি তামাশায় বহু রাত হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে ওদের শুতে পাঠিয়ে নিচে দৌড় দিয়ে এসে যখন অনিলা শুতে গেলেন তখন রাত 1টা বাজে। তবু ওর ঘুম এলো না কিছুতেই। কেন তা বুঝতে পারেন না। হাড় ভাঙা খাটুনি গেছে সারাদিন, এক হাতে সব কিছু কাজ করতে হয়েছে, ভালো ভালো খাবার তৈরি করেছেন জামাইয়ের জন্য, তবু কেন ঘুম আসে না। ঘণ্টাখানেক এপাশ ওপাশ করে বিরক্ত হয়ে অনিলা উঠে পড়লেন। মাথায় বোধহয় একটু জল দেওয়া দরকার। সারাদিন আগুন তাতে থেকে মাথা গরম হয়ে উঠেছে। কিন্তু দরজা খুলে বাইরে বেরোতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে তিনি অবাক। রেখা তার ঘরের বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে, দোরটাও ভেজানো। তারই একটা কপাটে হাত দিয়ে রেখা দাঁড়িয়ে আছে। তবে কি জামাই কোনো কারণে রাগ করে বার করে দিয়েছে রেখাকে? প্রথমেই মনে হলো তার, কিন্তু সে যে অবিশ্বাস্য। ওদের যুগ হলেও না হয় সম্ভব হতো। তাছাড়া কন্যা জামাতার অসাধারণ প্রণয়ের ইঙ্গিতই তিনি পেয়েছেন এই কদিনে।
তবে নিশ্চয়ই রেখাই রাগারাগি করে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে। এসব আবার কি? মেয়ের ওপর রাগ হলো অনিলার। তিনি চাপা গলায় ডাকলেন, এই শোন এদিকে। কিন্তু রেখা নিশ্চল, সাড়াও দিলে না। চাপা গলাতেই তর্জন করেন অনিলা, ও আবার কি ঢং? রাত দুপুরে কেলেঙ্কারি। যা শুতে জানা, কি হচ্ছে কি? ওই দিকেই এগোন তিনি, কারণ বারান্দাটা কোনাকুনিভাবে ওর ঘরের সামনে থেকে সমকোণে বেঁকে ওই ঘরের সামনে দিয়েই দোতলার কল ঘরের দিকে গেছে। কিন্তু তিনি যত এগোন রেখাও তত পিছয়ে। বিরক্তি বেড়ে যায় অনিলার। বুড়ো হাতি মেয়ের এসব কি আদিক্ষেতা। অবশ্য হাসিও পায়, কোথায় পালাবে সে? ওদিকে তো বাথরুমের শেষ, বেরোবার কোনো দরজা নেই। এই পোড়ামুখী, শোন না। হলো কি তোর? শোন। সাড়া নেই। ততক্ষণে সে ঢুকে গেছে বাথরুমে। অনিলা একটু দ্রুত পথেই যান। বাথরুমের দরজাটা ভালো করে খুলে হাত বাড়িয়ে সুইচটা টিপে দেন। কিন্তু কিন্তু কোথায় কে? বাথরুম একেবারে শূন্য। ছোট্ট বাথরুম, কোনো দিকে আর কোনো পথ নেই নির্গমনের। বারান্দাটাও এত সংকীর্ণ, গেলে ওকে ধাক্কা মেরেই যেতে হবে। মেয়েটা গেল কোথায়? অথচ তিনি তো স্পষ্টই দেখেছেন রেখাকে। মুখটা অবশ্য ভালো করে দেখা যায়নি, কিন্তু সেই গঠন, সেই নীল রঙের শাড়ি, তেমনি দাঁড়িয়ে থাকবার ভঙ্গি। মাথায় জল দেওয়া হলো না। পা পা করে পিছিয়ে এসে যা করতে নেই শাশুড়িকে তাই করলেন। জানালা দিয়ে উঁকি মেরে দেখলেন ঘরের মধ্যে আলো নেভানো, তবু রাস্তার গ্যাসের আলোর একটা রেখা ঘরের দেওয়ালে এসে পড়ে বিছানাটা স্পষ্ট হয়ে উঠেছে। দেখলেন তার কন্যা জামাতা পরস্পরকে জড়িয়ে অগাধে ঘুমোচ্ছে। মৃদু ঠেলা দিয়ে দেখলেন দরজা বন্ধ ভেতর থেকে। তবে কি রামটহলের অনুমানে? অজ্ঞাত একটা আতঙ্কে মন পূর্ণ হয়ে উঠল। ফিরলেন নিজের ঘরের দিকেই, কিন্তু ওদিকে মুখ ফেরাতেই চমকে চেয়ে দেখলেন তার ঘরের সামনে তেমনিভাবে সেই মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক রেখার মতোই দেখতে, যেমন একটু আগে দেখেছেন। যত বড় সাহসী হন, এইবার অনিলা অনুভব করলেন যে তার পা কাঁপছে, সর্বাঙ্গ উঠেছে ঘেমে। তবু ও ঘরে তার যথা সর্বস্ব, 2 মেয়ে ও ছেলে ঘুমোচ্ছে। মরিয়া হয়ে তিনি এগোলেন, মুখে অস্ফুট স্বরে রাম নাম জপ করতে লাগলেন। রাম 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 রাম। মেয়েটিও এক পা করে পিছিয়ে একসময় মিলিয়ে গেল। নতুন জামাইকে কিছু এসব বলা যায় না। সুরেশকে ডেকে পাঠিয়ে বলতে সে হেসে বলল, আমি তখনই ভেবেছিলাম মা, যতই হোক মেয়ে ছেলে তো। রামটহলের কথাটা যখন কানে গেছে তখন ভূত দেখবেনই একদিন না একদিন। আসলে সারাদিন খাওয়া দাওয়া হয়নি তো, আগুন তাতে কেটেছে, একটু কি বলবো, ওই হিস্টেরিয়ার মতো হয়েছিল আর কি। আচ্ছা, আমি উঠে পড়ে লাগছি একটা বাড়ির জন্য। এই বিদ্রুপটা দারুণ লাগলো অনিলার। তিনি আর কিছু বললেন না। ঘরে একটা করে প্রদীপ জ্বালিয়ে রাখার ব্যবস্থা করলেন। 5 বাতির বাল্ব আনতে পারলেই ভালো হতো, কিন্তু তাতে একটা পয়েন্ট আনতে হবে।
কে করে এসব হাঙ্গামা? দিন তিনেক পরে কিন্তু আবার তার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলেন আলোটা নিভে গেছে, কিন্তু তখনও বাইরের আকাশে জ্যোৎস্নার আভাস থাকাতে একেবারে নিরন্ধ্র অন্ধকার জমাট বাঁধেনি ঘরে। কিছুক্ষণ চুপ করে থেকে মনে হলো উঠে আলোটা জ্বালা উচিত, না হয় সারা রাত ইলেকট্রিক আলোই জ্বলুক। কিন্তু উঠবার আগেই এক কাণ্ড ঘটল। ওধারের জানালা দিয়ে রাশি রাশি পেঁজা তুলো এসে ঘরে ঢুকতে লাগলো বাতাসে। প্রচণ্ড ঝড়ের মুখে যেভাবে আসে তেমনি সজোরেই উড়ে আসতে লাগলো। অথচ অনিলা কান পেতে শোনেন। বাইরে কোথাও বাতাসের শব্দ পর্যন্ত নেই, ঝড় তো দূরের কথা। অনিলা ভয়ে অভিভূত হয়ে চেয়ে রইলেন খানিকটা। তারপর সন্তানের বিপদ স্মরণ করে যেন অকস্মাৎ মরিয়া হয়ে উঠলেন। একটা আর্ত চিৎকার করে লাফিয়ে উঠেই সুইচটা টিপে দিলেন। ছেলেমেয়েরা শান্তভাবেই ঘুমোচ্ছে। বাতাস নেই, তুলো আসাও বন্ধ হয়ে গেছে। ঘরে বাইরে প্রকৃতি শান্ত, স্তব্ধ। আলো জ্বালার সঙ্গে সঙ্গেই ভয়ও চলে যায়। অনিলার মনে হয় আগাগোড়া কি স্বপ্নই দেখেছেন তিনি। একটু হাসলেনও বোধ হয় অপ্রতিভভাবেই, আপন মনেই। কিন্তু তারপরই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন। ওই তো বিছানার চারপাশে পেঁজা কার্পাস তুলো ছড়ানো। হাতে করে ছুঁতে ভরসা হয় না বটে, কিন্তু চোখে যতটা দেখা যায় তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। বাকি রাতটা সেই একভাবেই জেগে কাটিয়ে দেন অনিলা। শুতেও ভরসা হয় না, পাছে চোখ বুজে আসে তন্দ্রায়। মনে মনে স্থির করেন ভগ্নিপতি রাগই করুন আর যাই করুন, ভাগলপুরেই ফিরে যাবেন তিনি। ছেলেমেয়েরা স্কুলে এখনো ভর্তি হয়নি, গরমের ছুটির পরেই হবে এমনই কথা আছে। এক্ষেত্রে একেবারে ভাগলপুরে গিয়েই ভর্তি করে দেবেন। কলকাতার মোহে আর কাজ নেই। মেয়েদের কিন্তু ভরসা করে কিছু বলতে পারেন না, তুলোগুলো নিজেই ঝাঁট দিয়ে ফেলে দেন। দিনের আলোর সঙ্গে সঙ্গে সাহসও ফিরে আসে অনেকটা। রামটহলকে পাঠান পুরোহিতের কাজে, যে পুরোহিত রেখার বিয়ে দিয়েছিলেন। তাকে ডাকিয়ে এনে ফরমাস দেন 3টে রাম কবচের। মোটা প্রাপ্তিযোগের সম্ভাবনায় হৃষ্ট পুরোহিত 3 দিন সময় নিয়ে চলে গেলেন। কিন্তু কবচ পৌঁছাবার আগেই একটা অঘটন ঘটে গেল। অপরাহ্নের সঙ্গে সঙ্গেই ওরা ছাদে উঠে বসেছেন। রান্নার কাজ সেরে ফেলেন অনিলা বেলাবেলি। রামটহল বাসন মাজা শেষ করে নিচের কলতলায় স্নান করছে। এই সময় এসেছে সুরেশ আদালত থেকে, ওদের খবর নিতেই এসেছে। রামটহল ওকে দেখেই আঙুল দিয়ে ছাদের দিকটা দেখিয়ে দিলে, অর্থাৎ সবাই ওখানেই। সুরেশও ঘাড় নেড়ে জুতো খুলে ওপরে উঠে গেল। ডাকবার প্রয়োজন নেই, ছাদে উঠে সবাইকে চমকে দেবে, এই তার উদ্দেশ্য। কিন্তু দোতলায় উঠেই দেখল শোবার ঘরের চৌকাঠ ধরে রেখা দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ। সন্ধ্যা তখনও হয়নি, ছাদে দিনের আভাস এখনো লেগে।
আলো জ্বালাবার তখনও দেরি আছে, এমনি সময় সেটা। তবু একটা ঘোর ঘনিয়ে এসেছে পুরনো বাড়ির দেওয়ালের খাঁজে খাঁজে। কিন্তু এমন অন্ধকার হয়নি যে ঝাপসা হয়ে যায় দৃষ্টিটা। সুরেশ ভালো করেই দেখল রেখাকে। সামনে থেকে পুঙ্খানুপুঙ্খ দেখা হয়তো নয়, তবু পরিচিত মূর্তির সমস্ত রেখা ও ভঙ্গি সে মিলিয়ে পেয়েছে সেই দেখাতেই। কি গো মেজগিন নিজে, তুমি একা এখানে বিরহে ম্লান হয়ে দাঁড়িয়ে? আমার পায়ের আওয়াজে কর্তার আওয়াজ বলে ভুল করেছিলে বুঝি? রেখা কথা কইল না, মনে হলো একটু হাসল সে। কথা কইতে কইতেই এগিয়ে যায় সুরেশ। রেখাও পিছিয়ে ঘরে গিয়ে ঢোকে। কই কথা কইছ না যে? আশাভঙ্গের ঝালটা আমার ওপর পড়ল নাকি? আমি কি করব বলো, আমার ওপর রাগ করে কি হবে? আরে গেলে কোথায়? উবে গেলে নাকি? সত্যি তো, কোথায় গেল রেখা? কোথাও তো নেই। ঘরের 3টে ট্রাঙ্ক আর পাতা বিছানা, দড়ির আনলায় 2খানা কাপড়, এমন আসবাব নেই যে তার আড়ালে লুকোবে। এই প্রথম একটা খটকা লাগলো সুরেশের। তবু সে হাত বাড়িয়ে সুইচটা টিপে দিলে। না, রেখার চিহ্ন নেই কোথাও। অথচ এই একটা দরজা, বেরোবার কোনো দ্বিতীয় পথ তো নেই। অব্যক্ত অস্ফুট একটা শব্দ করে সিঁড়ি দিয়ে লাফিয়ে ছাদে উঠল সুরেশ। ছাদে সবাই ওরা বসে আছে। একটা থালায় মুড়ি মাখা তেল দিয়ে মেয়েরা গোল হয়ে বসে খাচ্ছে। অনিলা একটু দূরে বসে কি সেলাই করছেন। রেখা? প্রায় আর্তনাদ করে ওঠে সুরেশ। তুমি তুমি কি এখানেই ছিলে এতক্ষণ? না না নিচে ছিলে? চোখের নিমেষে অনিলা উঠে দাঁড়ান। সুরেশ, বাবা একবার নিচে চলো তো, জরুরি কথা আছে। ইঙ্গিতটা বুঝতে পারে সুরেশ। নিজেকে সামলে নিয়ে নেমে আসে নিচে। অনিলা হেসে প্রশ্ন করেন, আজ তাহলে নিজের চোখেই দেখলে তো বাবা? সুরেশ হেঁট হয়ে ওর পা ছুঁয়ে বলেন, আমাকে মাফ করুন না, আজই চলুন আমার ওখানে। আমি কাল যেমন করে হোক বাড়ি খুঁজে আপনাকে তুলে দেব। ও মালপত্র এমনিই থাক। 1.5 মাস আমি ঘর করছি বাবা ওর সঙ্গে, একদিনে আর কি এসে যাবে? তুমি কালই ব্যবস্থা করো, তাহলেই আমি নিশ্চিন্ত হই। ছি 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 ছি, কি অপরাধ করেছি মা! যদি যদি বিপদ আপদ কিছু হতো। ইস! অনুতাপের শেষ থাকে না সুরেশের। সুরেশ আবারও অসাধ্য সাধন করল। ঢাকুরিয়া অঞ্চলে একটা 2 কামরা বাড়ি খুঁজে বার করলো সে রাতারাতি। পরের দিন লরি ডেকে যখন মালপত্র তোলা হচ্ছে, সামনের বৃদ্ধ খাবারওয়ালা এক পা করে এগিয়ে এলো সদরের মধ্যে। অনিলা দাঁড়িয়ে মালের তদারক করছিলেন। খাবারওয়ালা জোর হাতে তাকে এক নমস্কার করে বলল, চললেন মা? আবার কিছু কালের জন্য নিশ্চিন্তে। যা হোক, আপনার বুকের বাটা মা। এই বাড়িতে তবু 1.5 মাস কাটালেন তো, আর কেউ পারেনি। অনিলা যেন আধারে কুল দেখতে পান। তুমি জানতে বাবা? জানতুম বই কি মা, আমি কি আজকের লোক? 40 বছরের দোকান আমার। আমি ও ঠাকুরুনটিকে যে জ্যান্ত দেখেছি। তুমি জানতে তবু বলনি আমাদের? আপনারা যে জানতেন না, তাই বা কেমন করে জানবো বলুন? এ পাড়ায় তো সবাই জানে। আমি ভাবলুম যে জেনে শুনেই নিয়েছেন সাহস করে। আপনারা একেলে লেখাপড়া জানা লোক, আপনাদের বোধহয় পেতনিও ভয় করে। ওষ্ঠে চাপা বিদ্রুপের হাসি বুড়োর।
অনিলা ইঙ্গিতে ওকে একপাশে ডেকে আনেন। ব্যাপারটা কি বাবা, একটু বলো তো। ব্যাপার কি জানেন মা, দত্তমশাই মানে এখন যিনি মালিক, ওনার দাদার ভাগে ছিল এবার। তিনি থাকতেন এখানে, পুলিশে কাজ করতেন। মদ আর মেয়ে মানুষ করে করে সে চাকরি যায়, তবু অভ্যাস ছাড়তে পারেন। টাকার লোভে ওই ওই ভালো মানুষের মেয়েটাকে বিয়ে করেন, কিন্তু ফিরে তাকাননি কোনোদিনও ওর দিকে। বেচারা একা থাকতো। আগে এক ঠিকেজি কাজ করে দিয়ে যেত, 3 মাসের মাইনে বাকি পড়ায় সেও ছেড়ে দিল। ভাড়াকে টিকতো না, এমনই সুনাম ছিল কর্তার। শেষে বউটা না খেয়ে খেয়ে অসুখে পড়েই আছে। আর দিন বাবুর পাত্তা নেই। কি করতে আসবে মা, সোনারত্তি তো রাখিনি গায়ে। শেষে যেদিন এলো, দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো। দেখে কতদিন মরে পড়ে আছে, পিঁপড়েতে অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে। কোনো মতে বাকি দেহটা তুলে তো পুড়িয়ে দিলেন, না সাধ্য না কিছু। কিছুদিন পরে ভাইকে বাড়ি বেচে দিয়ে কর্তা উদাও হলেন, কিন্তু ঠাকুরনটি সেই থেকেই রয়ে গেলেন। অনেক ভাড়াতে এসেছে মা, কেউই 3 দিনের বেশি থাকতে পারেনি। এবার আপনাদের এতদিন থাকতে দেখে ভাবলাম যে বুঝি ঠাকুরন কোথাও গেছে। তারপর একটু দম নিয়ে বলল, শুধু কি ভাড়াটের উপর উপদ্রব মা? একদিন হয়তো কুলফি বরফওয়ালাকে ডেকে বসলো, আবার কোন দিন বা বাসনলিকে। সকলে নিশ্চিন্ত হয়ে ঢোকে, পোড়ো দেখে ভেতরে ঢুকে ব্যাপারটা বুঝে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। একদিন ওই একটা নাপতিনিকে দেখেছে, তার তো দাঁত কপাতে লেগে একেবারে যাই যাই অবস্থা। অতি কষ্টে তার জ্ঞান করি। আমার এক চাকরি। অনিলা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হতভাগিনীর অন্তরের অতৃপ্ত তৃষাটা যেন তিনি দেখতে পাচ্ছেন পরিষ্কার। অনেকক্ষণ পরে তিনি বললেন, একটা কাজ করতে পারবে বাবা? কেন পারবো না মা, বলুন না, বলুন আপনি। তুমি একটা ব্রাহ্মণ ডেকে এই ভিটেতে তুলসী দেওয়াতে পারবে? আপনি কেন দেবেন মা? যার বাড়ি তার যদি হুঁশ না হয়। তা হোক বাবা, তাতে দোষ নেই। এই 12টা টাকা রাখো, আমাদের তো এখনো ভাড়া দেওয়া আছে। এই চাবিটা তোমার কাছেই রাখো। আচ্ছা। আমার জামাই এসে খবর নিয়ে যাবে খন। যদি বেশি লাগে তো তাও দেবে। দোহাই বাবা, এই কাজটা করিয়ে দাও। আচ্ছা মা, তাই হবে। আপনার জন্যই ওর আত্মাটা বোধহয় এতকাল বসেছিল। অনিলা বেরোবার আগে বাড়িটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। এতকাল ছিল ভয়, আজ যাবার আগে অভাগিনীর জন্যে মায়াই বোধ হয় তার। অপরিসীম বেদনায় মনের ভেতরটা যেন টনটন করতে থাকে। শেষ হলো আজকের গল্প অতৃপ্ত। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।